নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এখন যুদ্ধের সময় রিল্যাক্স করলেই প্রতিপক্ষের আক্রমণ, শুনানির আগেই বড় বার্তা অভিষেকের। এবারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু। দিলীপ ঘোষের মধ্যে এখনো আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়, মন্তব্য অভিজিতের। কোনো খারাপ অভিজ্ঞতা থেকে ফুল বদল, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে যা জানালেন পার্নো মিত্র। অপারেশন সিঁদুরের আতঙ্কে উড়েছে ঘুম, সীমান্তে এবার নয়া পদক্ষেপ পাকিস্তানের। এসএসসির বড় ঘোষণা, নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগে চূড়ান্ত ডেডলাইন প্রকাশ কবে কি দেখুন এক নজরে। গ্রাহ্য সিএএ সার্টিফিকেট শুনানির আগেই রাতে বড় সিদ্ধান্ত কমিশনের। কোন বিধানসভায় কবে কোথায় শুনানি জানিয়ে দিল কমিশন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এসআইআর এর শুনানির আগে গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি উন্নয়নী সংলাপ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। তার আগে নেতৃত্বের আগে ভার্চুয়ালি বৈঠক অভিষেকের। তার গুরুত্বপূর্ণ বার্তা, এই যুদ্ধের সময় যদি একটু রিল্যাক্স দেওয়া হয় তাহলে প্রতিপক্ষ আক্রমণ করবে। তিনি বলেন, ভারতের বিভিন্ন জায়গায় বিরোধীরা হারছে, বিজেপি জিতছে, এখন যুদ্ধের সময় বিশ্রাম নিলে বিপক্ষ আক্রমণ করবে। 26-এর আগে তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে বার্তা অভিষেকের। শুক্রবারই বৈঠকে যুদ্ধ এই শব্দ বন্ধটি ব্যবহার করছেন অভিষেক। তিনি বলেছেন, কার্যত যুদ্ধ লেগে গিয়েছে। বিপক্ষ হিসেবে বিজেপিকে চিহ্নিত করেছেন অভিষেক। সূত্রের খবর, তার আক্রমণের লক্ষ্য কারা সেটাও বৈঠকে তিনি নেতা কর্মীদের সামনে স্পষ্ট করেছেন। অভিষেক বলেছেন, আগে মানুষ ঠিক করতো সরকার কি থাকবে, আর এখন সরকার ঠিক করবে কারা ভোট দেবেন। কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি বলেন, মাথা নত করলে কেবল মায়ের কাছেই করব। সামনে 26-এ নির্বাচন, ভোটের দামামা কার্যত এই এসআইআর আবহে বেজে গিয়েছে। তাতে 2021-এ মডেলকেই তুলে এনেছেন অভিষেক। সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচি, একেবারে গ্রাউন্ড জিরোয় গিয়ে জনসংযোগ। কর্মকর্তাদের বাড়িতেই খাওয়া দাওয়া, একেবারে বুথ লেভেল স্তরে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে জোর দিচ্ছেন অভিষেক। জানুয়ারি মাসে 1 তারিখ থেকেই কর্মসূচি চলবে। উন্নয়নের গ্রাফ চিত্র তুলে ধরে 80,000 বুথে ঘুরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে যখন এই কর্মসূচি চলবে, তখন সমান্তরালভাবে জেলায় জেলায় হবে মমতা অভিষেকের সভা। ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবেন, পড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা তরতাজা যুবকদের পড়িয়ে মারবেন, আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে দেখা করে স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা প্রশ্ন করেন, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে? বাংলাদেশে হিন্দু যুবক খুনে প্রতিবাদে এদিন মিছিল হয় কলকাতায়। দিব্যচন্দ্র দাসের ছবি গলায় ঝুলিয়ে মিছিলে সামিল হন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে ছিলেন সাধু সন্ত সনাতনীরা। শুভেন্দু সহ 5 জনকে ভিতর যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। সেখানে ডেপুটেশন দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সন্ত সমাজ, বিজেপির প্রতিনিধিরা আমরা সবাই চেষ্টা করেছি যে আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি ডেপুটি হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদের সংবাদ থেকে এড়িয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে লেলিয়ে দিয়েছেন এখানে হিন্দুদের উপর বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছেন, নাক ভেঙেছেন, সাধুকে মেরেছে। 19 জনকে গ্রেফতার করা হয়েছে। 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন, আজ 12 জনকে কোর্টে তোলা হয়েছে। ফলাফল এখনো আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম, আর যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ছাড়পত্র দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, তবে ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির অবস্থান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তোপ দাগেন কেন্দ্রের মোদী সরকারকেও। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায় না। এদিকে এদিন শুভেন্দুর প্রশংসা করেও সক্রিয় দিলীপকে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভালো কাজ করছেন। দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, ভালো মানুষ। দিলীপ ঘোষের সময় 18 জন সংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতে হবে, তার মধ্যে এখনো সেই আগুন আছে। বিয়ে করাটাও কোনো অপরাধ নয়, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি নেতার কথায় সংকট ঝেড়ে ফেলে দিলীপ ঘোষের মতো বড় নেতার মাঠে নামা উচিত। দিলীপ ঘোষের নির্দিষ্ট স্টাইল আছে, এটা বহু মানুষ পছন্দ করে।
দিলীপ ঘোষের প্রশংসা করে বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ। এবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মার নিয়ে উল্টো সরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকেন প্যাটিস বিক্রি করাই মার, বিজেপির উল্টো সরে প্রতিবাদী সাংসদ। খুব খারাপ কাজ করেছে। খেটে খাওয়া মানুষকে মারতে হবে? খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে? অন্যভাবে বলা যেতে পারত, বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ। কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট করা হচ্ছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে, পারলে তাদের মারুক। চিকেন প্যাটিস বিক্রি করায় ব্রিগেডে মার নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে বিক্রি করছে হিন্দু না মুসলিম এই পরিচয়ের চেয়ে বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি। পশ্চিমবঙ্গের রাজনীতি তো অন্য রাজ্যের মতো নয়। বিজেপির নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বলেন, দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা অত্যন্ত অন্যায়। যারা করেছে তারাই দুষ্কৃতী, তাদেরই বিনাশ চাই। যারা হামলা চালিয়েছে তারা কেউ বিজেপির নয়, হিন্দু সেজে এসেছিল। এরা আসলে কে তারা বের করা দরকার। গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না। 2026 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। এদিন তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জয়প্রকাশ মজুমদারের হাত থেকে পতাকা গ্রহণ করেন তিনি। তৃণমূলে যোগদানের পর কোন দল বদল তা জানালেন পার্নো। এবিপি আনন্দের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে তিনি কি জানালেন দেখুন। 2019-এ বিজেপিতে যোগ দিয়েছিলাম, 2021-এর নির্বাচনে দাঁড়িয়েছিলাম। তারপর সময় যত এগিয়েছে মনে হয়েছে যে মানুষের জন্য কাজ করব বলেই রাজনীতিতে এসেছিলাম। মনে হয় না সেই সুযোগটা আমি পেয়েছি। আজ দাঁড়িয়ে আমার এটা মনে হচ্ছে যে দিদিকে মানুষ এত ভালোবাসেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য এত কাজ করছেন, মেয়েদের জন্য বিশেষ করে এত কাজ করছেন, মহিলাদের ক্ষমতায়নের জন্য ওর এত কর্মসূচি আছে। সেটার জন্য আমার মনে হয়েছে যে ওর সঙ্গে হাত মিলিয়ে ওর পাশে দাঁড়িয়ে যদি কাজ করতে পারি সেটাই আমি চাইবো। 2019-এ বিজেপিতে যোগদান করেছিলাম পার্নো। দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়দের উপস্থিতিতে অন্যদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো। এরপর 2021-এ বিজেপিতে প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। 2021 বিধানসভা নির্বাচনের হারের পর সক্রিয় রাজনীতিতে ছিলেন না। 2026-এ বিধানসভা ভোটের আগে ফুল বদল। পেহেলগাঁও হামলার পর যোগ্য প্রত্যুত্তর দ্বিতীয় অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে দিশেহারা করে দেয় ভারত। এমত অবস্থায় অপারেশন সিঁদুর এখনো পাকিস্তানের কাছে আতঙ্ক হয়ে রয়েছে। এমত অবস্থায় একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে পাকিস্তান এবার নিয়ন্ত্রণ রেখা বরাবর অ্যান্টি ড্রোন সিস্টেমের মোতায়েন বাড়িয়েছে। অর্থাৎ ভারত যদি পরবর্তী বিমান হামলা করে সেক্ষেত্রে আগেভাগে সতর্কতা অবলম্বন করছে পাকিস্তান। যদিও অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের চীনা ড্রোন সিস্টেমগুলি সম্পূর্ণরূপে অকার্যকর ছিল এবং ভারত যেখানে চেয়েছে সেখানে আঘাত করতে সক্ষম হয়। ইন্ডিয়া টুডে অনুসারে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক অধিকৃত কাশ্মীরের সামনের দিকে এলাকায় অ্যান্টি ড্রোন মোতায়েন বাড়িয়েছে। রাওলাকোট থেকে শুরু করে কোটলি এবং ভেম্বার সেক্টরে নতুন কাউন্টার আনম্যানড এরিয়াল সিস্টেম স্থাপন করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে পাকিস্তান 30টি ডেডিকেটেড অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করেছে, যা তাদের এয়ার স্পেস উন্নত করার প্রচেষ্টার অংশ। এদিকে পাকিস্তানি সেনাবাহিনী ইলেকট্রনিক এবং কাইনেটিক কাউন্টার ইউএএস সিস্টেমের মিশ্রণ মোতায়েন করেছে, যা 10 কিলোমিটারের মধ্যে ছোট বা বড় ড্রোন শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। তবে যুদ্ধের সময় এটি কতটা কার্যকর হবে তা কেবল তখনই জানা যাবে। অন্যদিকে পাকিস্তান সাফারাহ অ্যান্টি ইউএভি জ্যামিং বন্দুক ব্যবহার করে, যেটি কাঁধে রেখে চালানো যায় হয় এবং এটি 1.5 কিলোমিটারের মধ্যে থাকা ড্রোন সহজে ধ্বংস করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত এপ্রিল মাসে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে একটি সন্ত্রাসবাদী হামলা চালায়, যেখানে 26 জন প্রাণ হারান, যাদের মধ্যে অধিকাংশ জনই ছিলেন পর্যটক। এরপর মে মাসের গোড়ার দিকে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, যার মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তান লস্করি তৈবা, এলইটি এবং জৈশ-ই মোহাম্মদের জেইএম মতো জঙ্গি আস্তানাগুলিতে বিমান হামলা চালায় ভারত। এই হামলায় বিপুল সংখ্যক জঙ্গি খতম হয়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবশেষে স্পষ্ট বার্তা দিল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে একটি বিস্তারিত হলফনামা জমা দিয়ে এসএসসি জানিয়ে দিল কবে প্রকাশ হবে মেরিট লিস্ট, কবে হবে কাউন্সেলিং এবং কত দিনের মধ্যে শেষ হবে পুরো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া। নবম, দশম ও একাদশ, দ্বাদশ 2 স্তরের শিক্ষক নিয়োগের জন্য নির্দিষ্ট সময়সীমা তুলে ধরা হয়েছে এই হলফনামায়। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছে এসএলএসটি শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ, কাউন্সেলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন প্রতিটি ধাপের দিনক্ষণ স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। কমিশনের দাবি 2026 সালে প্রথম কয়েক মাসের মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। হলফনামা অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ তুলনামূলকভাবে দ্রুত শেষ করা হবে। কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী বলা হয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে 7ই জানুয়ারি 2026। এর ঠিক এক সপ্তাহ পরে 15 জানুয়ারি 2026 থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। ফলে বছরের শুরুতেই এই স্তরে চাকরি প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত অবস্থান জানতে পারবেন। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট দিনক্ষণ জানিয়েছে এসএসসি। তবে এখানে আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের ধাপ থাকছে। কমিশনে হলফনামা অনুযায়ী জানানো হয়েছে, 26শে ডিসেম্বর 2025 থেকে শুরু হবে নবম দশম শ্রেণীর ডকুমেন্ট ভেরিফিকেশন। সমস্ত প্রক্রিয়া শেষ করে 24শে মার্চ 2026 তারিখ প্রকাশ করে হবে ফাইনাল মেরিট লিস্ট। এরপর 30শে মার্চ 2026 থেকে শুরু হবে কাউন্সেলিং।